আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের ২৯ বছর পূর্তির এই আয়োজনে। আপনাদের সাথে আছি আমি শাহনাজ রিটন। আজকে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের জন্য বিশেষ একটি দিন, কারণ ২৯ বছর আগে এই দিনে যাত্রা শুরু করেছিল এই অঞ্চলের সাংস্কৃতিক কর্মীদের আশা আকাঙ্ক্ষার বাতিঘর এই চট্টগ্রাম কেন্দ্র। সবাইকে এই কেন্দ্রের বর্ষপূর্তি অনুষ্ঠানে শুভেচ্ছা জানাচ্ছি এবং একই সঙ্গে আমন্ত্রণ জানাচ্ছি আজকে যারা আলোচক হয়ে এই অনুষ্ঠানে উপভোগ করার জন্য অনুষ্ঠিত এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন তাদেরকে। শুরুতেই জনাব জাহিদুল করিম কোচি, বাংলাদেশের একজন খ্যাতিমান সাংবাদিক, আপনাকে স্বাগতম। ধন্যবাদ। আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ বেতার এবং টেলিভিশনের জনপ্রিয় মুখ, কণ্ঠশিল্পী এবং চট্টগ্রামের একজন স্বনামধন্য ব্যক্তিত্ব জনাব আব্দুল মান্নান রানা। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বাংলাদেশে নয়, সারা এই উপমহাদেশেই কমেডিয়ান হিসেবে খুব বেশি খ্যাতিমান চট্টগ্রাম, বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের সন্তান জনাব কমরুদ্দিন আরমান, বিশিষ্ট কমেডিয়ান এবং শিল্পীও বটে। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি। আমি শুরুতে একটু প্রশ্ন করতে চাই জনাব আব্দুল মান্নান রানার কাছে, কারণ তিনি মূলত এই টেলিভিশনের শুরু থেকেই জড়িয়ে আছেন। বাংলাদেশ টেলিভিশন তো বটেই, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র আপনার পদচারণা আছে। আমি শুরুতেই আজকের যে বিশেষ দিনে কিছু শুনতে চাই বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র নিয়ে। প্রথমেই আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। তার সুস্থতা কামনার সাথে সাথে তার কাছে আমরা কৃতজ্ঞতা জানাই চট্টগ্রামবাসীর পক্ষ থেকে, যে তার আমলেই এই চট্টগ্রাম টেলিভিশন কেন্দ্র হওয়ার জন্য যে পরিকল্পনা সেটা শুরু হয়। এবং সেই সাথে 1990 সালে যে প্রথম যে ভূমি অধিগ্রহণ হয়েছিল, তখন আমাদের যে চট্টগ্রাম থেকে যিনি আরমানের বাড়ির কাছাকাছি মানুষ, কর্নেল অলি সাহেব, তার কাছেও আমি কৃতজ্ঞতা জানাই। তিনি এই চট্টগ্রামের যে টেলিভিশন কেন্দ্র যে জায়গাটা আছে, এই জায়গাটা প্রথম সরকারিভাবে অধিগ্রহণ করে ওনার মাধ্যমে এই দুজন মানুষকে কৃতজ্ঞতা জানাই। এবং সেই সাথে কৃতজ্ঞতা জানাই যারা অনেক পরিশ্রম করে, তখনকার যারা অনেকেই আমাদের মাঝে নেই। বাংলাদেশ টেলিভিশনের অনেক কর্মকর্তা কর্মচারী এখানে আসে, এবং যেহেতু আমি চট্টগ্রাম থেকে ঢাকায় প্রোগ্রাম করতাম, সেহেতু আমাকেই ওরা প্রথম ডাকে এবং আমি যতটুকু পেরেছি ওনাদের সাথে সাথে ছিলাম। যাই হোক, যারা এই কর্মের সাথে জড়িত ছিল শুরুতে, যারা কষ্ট করেছে, তাদের প্রত্যেককে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং চট্টগ্রামবাসীর পক্ষ থেকে আমি তাদের কাছেও কৃতজ্ঞতা জানাই। নিঃসন্দেহে যে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং যোগাযোগ মন্ত্রী কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ, তাদের প্রতি কৃতজ্ঞ এবং নিঃসন্দেহে আজকে তাদেরকে স্মরণ করছি। একই সঙ্গে আমার কাছে মনে হয় তাদেরও স্মরণ করা উচিত যারা আজকে পর্যন্ত নিয়ে এসছেন, হয়তো অনেকের মধ্যে এখনও বেঁচে নাই। আমি নিশ্চয়ই আরও কথা শুনবো। একটু জনাব জাহিদুল করিম কোচি, বাংলাদেশের একজন খ্যাতিমান সাংবাদিক, আপনার দৃষ্টিতে যে চট্টগ্রামের এই যে 29 বছর পূর্তি আয়োজনটা শুরুতে একটু শুনতে চাই। তা আমি কিন্তু আবার এখানে স্মরণ করি আমাদের প্রয়াত নেতা জনাব আবদুল্লাহ নোমানকে, যার প্রেরণায় কিন্তু বেগম খালেদা জিয়া, কারণ তখন আবদুল্লাহ নোমান চট্টগ্রামের দায়িত্বে ছিলেন, বিভিন্নভাবে রাজনৈতিক অঙ্গনেও তিনি তখন তার একটা সর্বক্ষেত্রে একটা পরিচিতি ছিল। তিনি কিন্তু প্রথমে বেগম জিয়াকে এই চট্টগ্রামের টেলিভিশন সেন্টার করার জন্য প্রস্তাবনা দিয়েছিলেন। পরবর্তী পর্যায়ে যেহেতু কর্নেল অলির যোগাযোগ মন্ত্রী ছিলেন, এটা রেলওয়ে এলাকায় ইয়েতে, উনি এই জায়গার ব্যাপারে বেগম জিয়ার প্রত্যক্ষ নির্দেশে কিন্তু কর্নেল অলি এই আপনার চট্টগ্রাম টেলিভিশনকে এখানে এই স্থাপনা এখানে করার জন্য উনি সর্বপ্রথম প্রস্তুতি নির্দেশনা পেয়েই কিন্তু উনি এগিয়ে যান। এবং এই টেলিভিশন করার পেছনে কিন্তু আমি মনে করি যে আবদুল্লাহ নোমানের সবচেয়ে বেশি, এবং তিনি কিন্তু দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিলেন তখন। তো সেজন্যই তার প্রতি কৃতজ্ঞতা। আজকে তিনি প্রয়াত, আজকে তিনি থাকলে আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। এই টেলিভিশন এখানে প্রতিষ্ঠার মাধ্যমে কিন্তু চট্টগ্রামের সংস্কৃতি অঙ্গন, শিল্প, সাহিত্য, সংস্কৃতি যারা জড়িত সবাই কিন্তু এখানে একত্রিত হতে পেরেছেন। একত্রিত হতে পারার মধ্যে দিয়ে কিন্তু এখানে সংস্কৃতি, সাহিত্য সব কিছু বিকশিত হয়েছে। এটাই হচ্ছে চট্টগ্রামের জনগণের পাওনা। চট্টগ্রামের যারা শিল্পাঙ্গনে, সাহিত্যাঙ্গনে জড়িত তাদের জন্য এটা কিন্তু একটা
নতুন চমক সৃষ্টি এটা হয়েছিল নিশ্চয়ই তখন। এটা আকাঙ্ক্ষা ছিল। আমি আকাঙ্ক্ষা। অনানুষ্ঠানিক আলোচনায় কথা বলছিলাম যে আব্দুল মান্নান রানা সাহেবের সঙ্গে, তিনি বলছিলেন যে তারা একসময় টেলিভিশন চায় আন্দোলন করেছিলেন চট্টগ্রামের জন্য। আমরা এটা নিয়েও কথা বলবো। আমি শুরুতে বলছিলাম যে এটা আসলে এই অঞ্চলের বিশেষ করে সংস্কৃতি কর্মীদের আশা আকাঙ্ক্ষার একটা বাতিঘর, নিঃসন্দেহে। আমরা সেই বাতিঘর কতটুক আসলে বাতিঘর হয়ে উঠছে সেই আলোচনায় আসবো। একটু করে আমাদের অন্য অতিথির কথা শুনতে চাই। আরমান, আপনি এই অঞ্চলের একটা জনপ্রিয় মুখ, আপনার কাছ থেকে একটু শুনতে চাই। নিঃসন্দেহে আপনি তাদের কাছ থেকে কিছুটা তরুণ, তারপরও এই টেলিভিশন আপনাকে আসলে কি করে টানে, আমি যদি অন্য আলোচনায় যাই? আমি দুইটা ঘটনা বলবো, তাহলে হয়তো বুঝতে একটু সুবিধা হবে। যদিও মানে আগে থেকেই বলে নিচ্ছি, আমি তো কমেডিয়ান, একটু মজা করে এই জিনিসটা একটু বলতে চাই যে বিটিভির প্রতি আমার অনেক রাগ, এই বিটিভি চট্টগ্রামের প্রতি অনেক রাগ। কারণ এই বিটিভি চট্টগ্রামের কারণে কতগুলো বাংলা সিনেমার শেষ দৃশ্য দেখতে পারি নাই, তার কোনো হিসাব নেই। সিনেমা দেখতেছি, শেষ দৃশ্য আসবে তার আগে দেখি বিটিভিটা বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম হয়ে গেছে। মানে ইচ্ছে করলে আর চ্যানেল ঘোরানোর সুযোগ ছিল না তখন। এটা প্রথম এই জন্য- দিকের ঘটনা। হ্যাঁ, প্রথম দিকের ঘটনা। এই জন্য ছোটবেলায় খুব রাগ, বিটিভি চট্টগ্রাম কেন আসে। তারপরের ঘটনা বলি, যে 2007-এর দিকে সম্ভবত, আমার যতটুকু মনে না 2006 সালে প্রথমবার আমি বিটিভি চট্টগ্রামে একটি রমজানের প্রোগ্রামে নাচ পরিবেশন করার জন্য আসবো। 3 দিন আগে থেকে আমার ঘুম নাই। 3 দিন আগে থেকে টেলিভিশনে আমাকে দেখাবে, এই টেলিভিশনে আমার প্রথম মুখ দেখবে, সেই জন্য 3 দিন আগে থেকে মোটামুটি আমার ঘুম নাই। তো এরপর পারফর্ম করার পরে আমার যেটা মনে হলো, এই বিটিভি চট্টগ্রামটা একটা আশীর্বাদ আমাদের মতো যারা শিল্পী, যারা নিজেদেরকে প্রস্তুত করতে চায়, বড় করতে চায়, তাদের জন্য চট্টগ্রামের এই প্ল্যাটফর্মটা একটা আশীর্বাদ। এটা না হলে এই চট্টগ্রামের শিল্পীরা আসলে যাওয়ার মতো জায়গা থাকে না। তো আমার মনে হয় আমি এই ছোটবেলায় যে রাগগুলো পুষে রাখছিলাম, এগুলো সব মাফ করে বিটিভি চট্টগ্রামকে আমি আসলে অত্যন্ত ভালোবাসি এখন। ওই যে রানা ভাইয়ের গানের কথাই যদি বলি যে রাগ নাকি অনুরাগের আয়না, এটা হয়তো অনুরাগে পরিণত হয়েছে হয়তো। নিঃসন্দেহে। এবং শুধু আমি না, ধরেন আমি তো একটা বড় প্ল্যাটফর্মে কাজ করে আসছি দেশের বাইরে, এখন বাংলাদেশের সবগুলো চ্যানেলে যাওয়ার জায়গা হয়, কিন্তু আমার অনুজ যারা আছে, যারা এখন আমার সাথে কমেডি চর্চা করে, তারা যাওয়ার জন্য এই বিটিভি চট্টগ্রাম ছাড়া কিন্তু অন্য কোনো জায়গা নেই। এইখানে কিন্তু বিটিভিতে তাদেরকে রেগুলার প্রোগ্রামে ডাকা হয়, তারা কিন্তু এখানে চর্চা করছে, নিজেদের টেলিভিশনে নিজেদের চেহারাটা টেলিভিশনে দেখাচ্ছে, এবং তারা অনুপ্রাণিত হচ্ছে, বড় জায়গায় যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাচ্ছে। সেটা আসলে এক সময় 2 দশক 3 দশক আগে খুব কল্পনা ছিল যে আমি বলছিলাম যে আন্দোলন করা লাগছে আর কি, সেই আন্দোলনের গল্পটা একটু শুনতে চাই। প্রথম উদাহরণ, আজকে যেমন আরমান কক্সবাজার থেকে আসতেছে আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য, সকালবেলায় রওনা দিছে, আপনি রাস্তায় জ্যামে পড়ে মাগরিবের সময় আসছে। এই যে ভোগান্তি এটার, ও প্রোগ্রাম করতে পারবে কি পারবে না এও জানে না, আমরাও জানতাম না, আমরা কিন্তু ওর জন্য অপেক্ষা করতেছি। এই যন্ত্রণা আমিও কিন্তু ভোগ করেছি। আমি যখন ঢাকায় প্রোগ্রাম করতে যেতাম, তো যখন চট্টগ্রামের স্টেশন স্টেশন ছিল না, তখন এমনও দিন গেছে আমি আর সৈকত দাস কোনো জায়গায় পাচ্ছি না। তখন তো ট্রান্সপোর্টেশন এত ভালো ছিল না। তো একদিন টিকিট নেই, কিন্তু আমাদের যেতে হবে। ট্রেনের কম্পার্টমেন্টে যেখানে মালামাল রাখে, ময়দা বা আটার বস্তার উপরে আমরা দুজন বসে, তখন আমরা মোটামুটি আমাদেরকে মানুষ চেনে। হ্যাঁ, তখন ওই পেপার দিয়ে পুরো একদম ঢাকা স্টেশন পর্যন্ত দুজনে এমনি এমনি কথা বলছি, কিন্তু মুখ কাউকে দেখাচ্ছে না। এখানে আরও অনেক লোক স্টেশনে নেমে কাপড় ঝেড়েটের আবার বাবু হয়ে সাহেব বাবু হয়ে চলে গেলেন। এই যে কষ্ট, এগুলো এই কষ্ট থেকে প্রথম আমার ফিল হয় যে না, আমরা এত কষ্ট করে প্রোগ্রাম করে আমাদের এখানে একটা টেলিভিশন কেন্দ্র হলে হয়তো আমাদের এই কষ্টটা কমতো। সেই থেকে আমার মাথায়, আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি রোজি কবির, যিনি আমাদের বিএনপির মাননীয় সংসদ সদস্য ছিলেন। উনি একদিন আমাকে ফোন করে বলে যে রানা, তুমি তাড়াতাড়ি টিএনটি অফিসের সামনে আসো। টিএনটি ভবন ছিল নন্দন কাননে, হ্যাঁ, ওখানে আসো। কেন আপা ওখানে কেন? বলে যে ওখানে মিনিস্টার আসতেছে, তুমি একটা চট্টগ্রামে টেলিভিশন স্টুডিও চাই, টেলিভিশন কেন্দ্র চাই, এটা একটা লিখে একটা ব্যানার নিয়ে কয়েকজন ছেলে নিয়ে আসো, মন্ত্রীর যাতে চোখে পড়ে। তো আমরা গেলাম তাড়াতাড়ি, গিয়ে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। আমরা 2-3 জন, আমি ছিলাম, নাজমুল আবেদিন ছিল এবং উত্তম কুমার দত্ত। আমরা 3 জন শিল্পী। উত্তম কুমার দত্ত মারা গেছে, লোকজন কম বলে আবার রাস্তা থেকে কিছু লোকজন নিয়ে আমরা দাঁড়াইছি। জাস্ট মিনিস্টার আসা পর্যন্ত আমরা ধরে রাখছি চট্টগ্রামে টেলিভিশন কেন্দ্র চাই, এই প্রথম দাবি উঠল।
এরপর আরেকবার যখন এরশাদের আমলে আমরা তখন ছিল রাজিয়া শাহিদ ছিল বেঁচে, এখন বেঁচে নেই, উনিও আমাদের শিল্পী, সংস্থার প্রেসিডেন্টও ছিলেন আমার আগে। উনি সহ আমরা সহ এয়ারপোর্টে প্রেসিডেন্ট এরশাদের কাছেও আমরা জানাইছি, দাবি জানিয়েছি যে আমরা চট্টগ্রামে টেলিভিশন কেন্দ্র চাই। এভাবেই আন্দোলনটা আস্তে আস্তে দানা বাঁধছে এবং বিভিন্ন জায়গায় নিউজ টিউজ হয়েছে। কচিবাই যদি একটু যোগ করতেন যে এরকম একটি স্টেশন শুরু হওয়াটা আসলে এই অঞ্চলের মানুষের, বিশেষ করে যে কালচারাল যারা আছে, সাহিত্য সাংবাদিকতা, তাদের জন্য কি উপকারে অথবা কীরকম ড্রিম ছিল এবং হওয়াটা কত জরুরি ছিল মনে হয়? যে এই টেলিভিশন কেন্দ্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে কিন্তু চট্টগ্রামের বিভিন্ন জনের সাথে আমাদের যোগাযোগ সৃষ্টি হয়েছে। যেমন ওই রাজিয়া শহীদ প্রয়াত অত্যন্ত বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী ছিলেন, আমরা তার সাথে একাত্ম হতে পেরেছি। আলেয়া শারাফি এখন উনি মনে হয় মার্কিন যুক্তরাষ্ট্রে আছেন, আমাদের সাথে তার পারিবারিক বন্ধন। বাপ্রু ভাই ছিলেন আমাদের চট্টগ্রামে, তারপর আরও অনেকেই ছিলেন যারা এই গান বাজনার সাথে জড়িত ছিলেন। আমরা ওদেরকে নিয়ে কিন্তু সব আলোচনা করতাম এবং আমি ক্রান্তি শিল্পী গোষ্ঠী করতাম। ক্রান্তি শিল্পী গোষ্ঠীর মাধ্যমে কিন্তু আমরা প্রথম চট্টগ্রামে বারবার দাবি করছিলাম যে চট্টগ্রামে একটা টেলিভিশন কেন্দ্র হোক। আমাদের এখানকার নেতা ছিলেন যে ক্রান্তি শিল্পী গোষ্ঠী, আমাদের অধ্যাপক হায়াত হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অত্যন্ত পরিচিত মুখ। হ্যাঁ, উনিও কিন্তু আমাদের সাথে সম্পর্ক ছিলেন, উনি আমাদেরকে গাইডলাইন দিতেন এসব ব্যাপারে। এবং রাজিয়া শহীদ কিন্তু ওনার আপন মন। তো এই ধরনের বহু প্রবাল নন্দী বলেন, আপনার আরও প্রবাল চৌধুরী থেকে শুরু করে আরও অনেক শিল্পী আমাদের সাথে। এবং আমার আরও সৌভাগ্য হচ্ছে যে আপনার শেফালি ঘোষ, শ্যামসুন্দর বৈষ্ণব, তাদের সাথেও কাজ করার সুযোগ হয়েছে। সবাই কিন্তু আমরা এই টেলিভিশনকে কেন্দ্র করেই আমরা আপনার এদের সাথে সম্পৃক্ত। এখনো কিন্তু সোশ্যাল মিডিয়ায় তাদের সেই ক্লিপগুলো ঘুরে কিন্তু সেইগুলা কিন্তু পুরানো কথা ঘুরে এই টাইপের অনেকগুলো কিন্তু এখনো কিন্তু হয়। এবং আমার কাছে তখনই ভালো লাগে যেদিন এটা উদ্বোধন হলো সামগ্রিকভাবে। তারপরে আমার কাছে মনের মধ্যে একটা শান্তি হলো যে চট্টগ্রামের মানুষ এখানে গান গাইবে, গান নাচবে, নাটক করবে। এবং এটা কিন্তু অত্যন্ত পরে আপনারা জানেন আজকে বাচ্চারা, শিশুরা কিন্তু এখান থেকে অনেক, এই চট্টগ্রাম থেকে অনেকে কিন্তু শিশু শিল্পী হিসেবে বাংলাদেশের নাম করেছে। এটা কিন্তু চট্টগ্রাম টেলিভিশনের কিন্তু একটা গর্ব। এই গর্বটা হচ্ছে সবাইকে নিয়ে। আমি একটু করে আরমানের কাছে আসতে চাই। কুচি ভাই অথবা রানা ভাই বলছিলেন যে চট্টগ্রামের এই যে আশা আকাঙ্ক্ষার একটা যে জায়গা, বিশেষ করে সংস্কৃতি কর্মীদের, সেটি পূরণ হয়েছে। আপনি যে জায়গায় বিলং করেন, চট্টগ্রাম, বৃহত্তর চট্টগ্রাম অঞ্চল, কক্সবাজারে আপনার বাড়ি। আমি মনে করি যে পাহাড় আছে, সাগর আছে, এরকম জীববৈচিত্র্য এবং এরকম যে নান্দনিকতা খুব পৃথিবীর খুব কম শহরে আছে। বিশেষ করে যেমন কক্সবাজার যে মেরিন ড্রাইভের কথা বলি, আমার কাছে সপ্তাহের মতো একটি জায়গা মনে হয়। আমাদের বান্দরবান আছে, আমাদের রাঙ্গামাটি, খাগড়াছড়ি, যে অন্যরকম যে আদি নৃগোষ্ঠীগুলো যে অবস্থান, যে স্বতন্ত্র, এত বৈচিত্র্য, এই টেলিভিশনটা আসলে সত্যিই তো অনন্য, তাই না? এই যে বান্দরবান বলেন, কক্সবাজার বলেন, এই জায়গাগুলো যারা ক্যামেরা চালায় তারা বলতে পারবে, এই যে ক্যামেরায় যে কালার গ্রেডিং করে না, এই অঞ্চলগুলোতে ক্যামেরা যখন ধরে কালার গ্রেডিং খুব একটা করা লাগে না। আল্লাহ এমন কালার দিয়ে দিছে, এত সুন্দর একটা জায়গায় টেলিভিশন থাকবে না, সেটা কেমনে হয়? আর আমি অত্যন্ত সৌভাগ্যবান যে শুনছিলাম আমার প্রিয় শিল্পীর কথা। তো আমি অত্যন্ত সৌভাগ্যবান এই কারণে যে সৃষ্টিতে যাদের অবদান, যারা সৃষ্টির শুরুতে কাজ করেছে এটার জন্য, এই প্রতিষ্ঠানের জন্য, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের জন্য, যারা প্লে কার্ড ধরে একজন মিনিস্টারকে আবেদন জানিয়ে এখানে একটা টেলিভিশন প্রতিষ্ঠা করা, এই মানুষগুলোর সাথে আমি বসতে পারছি আজকে পাশে, এটা আমার জন্য অত্যন্ত সৌভাগ্যের। আমি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের কাছে কৃতজ্ঞতা জানাই আমাকে আজকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি একজন অতি ক্ষুদ্র শিল্পী। সেই সাথে আমি আরেকটু বলতে চাই, বেশ কিছুদিন ধরে আমরা কিন্তু একটা এর মধ্যে ছিলাম যে বাংলাদেশে গান বাজনা হবে কিনা, এই শিল্পীদের কি হবে, এরকম একটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় বেশ প্রোপাগান্ডা চলছিল। গত পরশুর দিকে আমি জনাব তারেক রহমানের একটা বক্তব্য শুনলাম। উনি চমৎকার করে বলেছেন যে বাংলাদেশের মানুষকে পড়াশোনা করতে হবে, সংস্কৃতির সাথে যুক্ত থাকতে হবে, ছবি আঁকতে হবে, গান করতে হবে, বিদ্যালয়ে সঙ্গীতের প্রশিক্ষণ হবে এবং বিভিন্ন যন্ত্র তাদেরকে শেখানো হবে, প্রশিক্ষণ দেওয়া হবে। এটা সত্যি আমার জন্য, আমি মনে করি এটা আমার জন্য আশার দিক। আপনি বলছেন যে এখন আমরা মহান
বিজয়ের মাসে আছি। নিশ্চয়ই আমরা স্মরণ করছি সেই বীর শহীদদেরকে, যাদের কারণে আমরা একটা লাল সবুজের বাংলাদেশ পেয়েছি। আমরা 24-এর কথা বলি, আমরা আমাদের সমস্ত গণতান্ত্রিক আন্দোলনে কিন্তু এই গান একটা মানে অর্গান হয়েছিল। আমি আপনার কথাগুলো শুনছিলাম, একটু করে রানা ভাইয়ের একটু কন্ট্রিবিউশন চাই। আসলে গানহীন প্রাণ কেমন হয়? আমরা সেই জন্যই তো আমাদের টেলিভিশনে, গানের জন্যই, নাটকের জন্যই, কবিদের জন্যই। গানহীন প্রাণ তো প্রাণ থাকে না, সেটা প্রাণহীন প্রাণ, প্রাণহীন দেহ। বিজয়ের মাস, আপনি যে মুক্তিযুদ্ধের মাস, কিন্তু 71 সালে আমরা মুক্তিযুদ্ধ করেছি গানের মধ্য দিয়ে। আমাদের গান কিন্তু তখন আমাদেরকে প্রাণ দেয়, যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই যে গানটা এখনো কিন্তু আপনি যখন দাঁড়িয়ে গান গাইবেন, স্কুলে যখন গাইতেছেন সবাই। আপনি রণসঙ্গীতের কথা বলেন, যে রণসঙ্গীত যখন শুনে গায়ের মধ্যে রক্ত এখনো, যে নিশ্চয়ই 71-এ যারা ছিলেন তারা বিশ্বাস ছিলেন, আমরা শুনলে এই বয়সে অথবা এই সময়ে এসে আমাদেরকে আন্দোলিত করে। 71 পরবর্তী যেসব প্রজন্ম এসছে বাংলাদেশে, তাদেরকে ওই একটা গান শুনলে বুঝতে পারে এটা 21শে ফেব্রুয়ারির গান, একটা গান শুনলে বুঝতে পারে এটা 71-এর স্বাধীনতা যুদ্ধের গান। এই যে পরিচিতি, এটা কি একটা সিনেমা দেখলে এরকম হয়? আমরা সবসময় সিনেমা দেখতাম যে জীবন থেকে নেয়া একটা সিনেমা, যে এটা দেখলে মনে হয় আজকে মেমোরাইজ করার যে বিষয়টা, মনে করার যে বিষয়টা, বর্তমান প্রজন্ম গান শুনে শুনে বুঝছে 21শে আমার ভাইয়ের রক্তে রাঙানো, এটা বললেই যে ভাষা আন্দোলন এবং 52 সাল, এটা ছেলেরা অটোমেটিক মানুষের মাথায়। তারপর যে তীর হারাই ঢেউয়ের পথে পাড়ি দেব, এরকম অসংখ্য গান কিন্তু আমাদের আসলে এটা আমাদের জাতীয় চেতনার অংশ। আমার কাছে মনে হয় বড় একটা ভূমিকা রাখতে পারে যে চট্টগ্রাম স্টেশনটা, এই যে মানুষের আশা আকাঙ্ক্ষা, যে মানুষ যে চায় যে আমরা মুখ খুলে কথা বলুক, মানুষ গানের মাধ্যমে তার প্রকাশ করুক, তার মতামত প্রকাশ করুক। এটা নির্ভর করে অনেকটা যিনি দায়িত্বে থাকেন তার চিন্তাধারার মধ্যে স্ক্রিনটা মানুষ রিড করে। আমরা গান করছি, আমাদেরকে গান গাইতে দিল, গান করলাম, ওনাকে বক্তৃতা দিতে দিল, উনি বক্তৃতা দিল, উনি কৌতুক করলো, কিন্তু সেটা রুচিসম্মত এবং ভালোভাবে যাচ্ছে কিনা, ভালো শিল্পীর দ্বারা হচ্ছে কিনা, এটা দেখার দায়িত্ব হচ্ছে যিনি দায়িত্বে থাকেন তার। তাহলে এখানে যতজন জিএমই ছিল পর্যায়ক্রমে সবাই একটু একটু করে আপগ্রেড করছে, মানে স্ক্রিনের যে মান সেটা অনেক আপগ্রেড করছে, গ্রাজুয়ালি হয়েছে, একদিন হয় না। নিঃসন্দেহে নানা সমালোচনা থাকবে, কিন্তু তাদের নিঃসন্দেহে কন্ট্রিবিউশন ছিল। যার পরিচালনায় আমরা আছি, আমি ওনার জন্য একটু বলতে চাই 30 সেকেন্ড, যে তার সুচিন্তা আছে। এখন যিনি আছেন তিনি যেমন একটা কথার কথা অনেকে বলছে, শিল্পীদের বা আর্টিস্টদের বা অন্যান্য যারা খবর পড়ে বা কবিতা পড়ে, ওরা ব্ল্যাক লিস্ট করেছে। আমি কিন্তু দেখি নাই যে চট্টগ্রাম টেলিভিশন কেন্দ্র কাউকে ব্ল্যাক লিস্ট করছে, এটা আমি জানি না। কিন্তু অনেকে আসে না, যেমন কিছুদিন আগে আমাকে একজন কমপ্লেন করলো যে আমি ব্ল্যাক লিস্ট হয়েছি। আমি যখন খবর নিলাম, এই গত সপ্তাহের কথা বলছি, বলে যে উনি তো গত সপ্তাহে প্রোগ্রাম করছে, তো উনি ব্ল্যাক। তখন আমি আবার ওরে ফোন করলাম যে তুমি যদি ব্ল্যাক লিস্ট হয়ে থাকো, তুমি গত মাসে প্রোগ্রাম করছো, আগামী মাসে হয়তো তোমার প্রোগ্রাম থাকতে পারে শেষের দিকে বা এক মাস। মানে উনি আগে হয়তো প্রতি সপ্তাহ প্রতিদিন পাইতো, এখন এক সপ্তাহ পায় না, প্রতিদিন কেউ করতে পারে না। এটা জাস্ট হয়তো এখানে বিগত 17 বছর আমি এটা কিন্তু বলতে হবে, এটা পার্ট অফ দ্য হিস্ট্রি, যে আমরা 17 বছর ধরে যে ধরনের কালচার টেলিভিশনের, মানুষ টেলিভিশনের প্রতি অত্যন্ত বিরক্ত, সেই জন্য মানুষ সোশ্যাল মিডিয়ার দিকে চলে গেছে। এবং সেখানে আপনারা জানেন, আমি এখনো বলি এটা আসলে শুধুমাত্র যে টেলিভিশন কিন্তু সবার জন্য, মানে মানুষ আসলে সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক একটু টেলিভিশনে যারা সাহিত্য সংস্কৃতির সাথে জড়িত ভালো যে যারাই হোক, তাদেরকে ডেকে ডেকে নিয়ে আসা উচিত। এখানে বিভাজন না করা, আমার মনে হয় এখন বিভাজন হয়েছে, যেটা গত 17 বছর ধরে হয়েছে। আমরা টেলিভিশন কি জিনিস আমাদের কাছে ইচ্ছাই হতো দেখতে, এখন আমরা কিছু কিছু দেখা শুরু করেছি। আমরা টেলিভিশন কর্তৃপক্ষকে, বর্তমানে যিনি জিএম, অত্যন্ত চমৎকার একজন ব্যক্তিত্ব, আমি তার প্রতি কৃতজ্ঞতা জানাই যে তিনি সবাইকে অ্যাকোমোডেট করতে চেষ্টা করছেন। এই টেলিভিশন, চট্টগ্রাম টেলিভিশনের মাধ্যমে সমস্ত শিল্পীরা, যারা ভালো শিল্পী, সাহিত্যিক, সংস্কৃতিসেবী, শিশু শিল্পী, গানের শিল্পী, নাচের, সবাইকে এখানে নিয়ে আসা উচিত। আরও চট্টগ্রামের সংস্কৃতিকে বিকশিত করার জন্য সারা বিশ্বে, সারা বাংলাদেশে বিকশিত হোক, এটা আমরা চাই। টেলিভিশন কিন্তু শুধুমাত্র সংস্কৃতির জন্য না, কিন্তু চট্টগ্রাম টেলিভিশনে তুলে ধরার মতো হাজারো আইটেম আছে, যেগুলো যেমন ধরেন
আমি যেটা জানি যে স্বাস্থ্য বিষয়ক একটা বিরাট ভূমিকা রাখতেছে চট্টগ্রাম টেলিভিশন। প্রতিদিনই ডাক্তারের ইন্টারভিউ কিভাবে এটা আসলে যারা টেলিভিশন দেখেন এখন তারা নিশ্চয়ই জানবে যে তারপরে আইন বিষয়ক অনুষ্ঠান আছে, আইন বিষয়ক ব্যবসায়িক অনুষ্ঠান, বাণিজ্য গান, নিয়ে অনুষ্ঠান হয়। ব্যবসা বাণিজ্য নিয়ে অনুষ্ঠান আছে, হ্যাঁ। তারপর অর্থনৈতিক বিষয়ক যে অনুষ্ঠান আছে, অসংখ্য অনুষ্ঠান সাজানো এই আয়োজন। আর এই চট্টগ্রাম টেলিভিশন কিন্তু প্রথমে সিদ্ধান্ত হয়েছিল একদম সম্পূর্ণ একটা পূর্ণাঙ্গ টেলিভিশন কেন্দ্র হবে, কিন্তু এই সরকার পরিবর্তনের কারণে মানে বিগত যে বিএনপি সরকার ছিল, টেলিভিশন যারা পরিকল্পনা করেছেন ওনাদের যখন পরিবর্তন আসলো, অন্য সরকার আসলো, তখন দেখা যাচ্ছে এটাকে একটা আঞ্চলিক টেলিভিশন কেন্দ্র হিসেবে স্থাপনা মানে কোনো রকমে উদ্বোধন করার খায়েশটা পূরণ করলো। এগুলো আসলে রাজনৈতিক এই হ্যাঁ, এই জন্য আমি অভিলাষগুলো থাকে। আমি তারপরও মনে করি যে চট্টগ্রামের মানুষ সত্যি এটা আমাদের জন্য একটা বিরাট পাওয়া, নিঃসন্দেহে সৌভাগ্যবান। একটু করে আরমানের একটু কথা শুনতে চাই। আরমান, আপনার কাছে কি মনে হয় যে যে আকাঙ্ক্ষা নিয়ে টেলিভিশনের যাত্রা শুরু হয়েছিল সেই আকাঙ্ক্ষার কিছুটা হলো এই কেন্দ্র পূরণ করতে পেরেছে? সত্যি কথা হচ্ছে, ধরেন টেলিভিশন আমাকে সুযোগ করে দিল, আমি টেলিভিশনকে কতটুকু দিতে পারলাম, আমি নিজে কতটুকু প্রস্তুত হলাম এবং আমি আমার অডিয়েন্সদেরকে কি দিতে পারলাম, সেটার উপর টেলিভিশনটা কতদিন ধরে কত ভালো জায়গায় পৌঁছবে সেটা নির্ভর করে। এখন আমি যদি ধরেন নিজেকে প্রস্তুত না করে প্রতিদিন যদি ওই সেম যেটা মানুষ দেখতে চায় না তা যদি জোর করে আমি এখানে দেখাতে থাকি, তাহলে একটা সময় মানুষ মুখ ফিরিয়ে নেবে। তো আমি এটা আজকে যারা টেলিভিশনে দেখছে এবং বিশেষ করে শিল্পী যারা, তাদের উদ্দেশ্যে বলবো তারা যেন নিজেদেরকে একটু প্রস্তুত করে। নিজেরা যখন প্রস্তুত হবে তখন দেখা যাবে এই চ্যানেলটা, এই চট্টগ্রামের চ্যানেলটা বাংলাদেশের অন্যান্য যে কোনো চ্যানেলের চেয়ে ভালো করবে। এমন আমাদেরকে কি দিয়েছে তার চেয়ে বরং এখন শিল্পীদের উচিত ভাবা যে আমরা কি দিতে চাই এবং কি দিতে পারবো। তবু আসলে যে প্রত্যাশা থাকে নিঃসন্দেহে সেই প্রত্যাশা পূরণে টেলিভিশন কাজ করবেন যারা কর্তৃপক্ষ আছেন। আমি অনুষ্ঠানের অনেকটাই শেষের দিকে জনাব জাহিদুল করিম কোচি আপনার কাছে একটু শুনতে চাই, সামনে অনেকগুলো পরিকল্পনা আছে, কেমন পরিকল্পনা নেওয়া টেলিভিশনের উচিত, কেমন কম্পিটিশন মুখোমুখি হওয়া উচিত এই যে মান আরও ভালো করার জন্য? আমরা আসলে মানহীন কোনো পণ্য আসলে মানুষ নিবে না, কারণ মুক্তবাজার অর্থনীতির কথা বলি আমরা। স্ক্রিনে আপনার হাতে কিন্তু রিমোট আছে, এখন এটা চাইলেই কিন্তু আপনি সুইচ করতে পারবেন। তো আপনার যদি পরামর্শ শুনতে চাই যে কেমন টেলিভিশন দেখতে চান? আমি আপনাকে বলেছি যে এই টেলিভিশনকে যদি আপনি মান উন্নত করতে চান, আপনাকে বিভিন্ন চট্টগ্রাম একটা বৃহত্তর এলাকা, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, আরও প্রত্যন্ত এলাকা আছে, সমুদ্র, এই বিস্তৃত এলাকা, আপনি এখান থেকে আপনি বেছে আনেন, আপনি ইউনিভার্সিটির শিক্ষিতদের আনেন, আপনি বিভিন্ন জায়গা থেকে শিক্ষিত যারা প্রফেশনাল, আপনারা তাদের মধ্যে চিন্তা এবং চেতনার যে ব্যাপ্তি, সব কিছু মিলিয়ে সবাইকে আপনি কালেক্ট করেন, কালেক্ট করে সবাইকে খেলাই। আমি জাহিদুল করিম কোচিকে টেলিভিশন ম্যান আমি এটা চাই না, আমি শাহনওয়াজ রিটার্ন কেয়ারম্যান সেটাও চাই না। আমি চাই যা নতুন নতুন নেত্রী আসুক, নতুন মানুষ, নতুন মুখ আসবে, নতুন শিশু আসবে, নতুন আলো আসবে, নতুন সূর্য উদিত হবেই। অসাধারণ বলেছেন যে আমাদের নতুন মুখ চাই, আমাদের নতুন আলো চাই, আমরা নতুন স্বপ্ন চাই। 30 সেকেন্ড একটা কথা বলতে চাই। না, আপনি আরো সেকেন্ড বাড়াই নেন, অসুবিধা নাই। কিন্তু এজ এ শিল্পী, এজ এ চট্টগ্রামের মানুষ হিসেবে আপনি কেমন সামনে একটা টেলিভিশন স্টেশন চট্টগ্রাম টেলিভিশনকে দেখতে চান, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রকে দেখতে চান? এই যে রিসেন্টলি একটা বাংলাদেশ টেলিভিশনের একটা প্রোগ্রাম সম্পর্কে আমি বলি, আমি কাজ করেছি, একদম অডিশন থেকে ফাইনাল পর্যন্ত ছিলাম আমি। নতুন কুড়ির কথা বলছি। বাংলাদেশের মানুষ এখনো কি পরিমাণ বিটিভির প্রতি ইমোশন, মানে বাংলাদেশ টেলিভিশনের প্রতি মানুষের এখনো কি পরিমাণ ইমোশন কাজ করে, সেটা আমি কাজ করতে না গেলে হয়তো এতটুকু বুঝতে পারতাম না। 7 দিন ধরে সিলেট ডিভিশনে আমার দায়িত্ব ছিল প্রাথমিক রাউন্ডে। 7 দিন শিল্পকলা পরিপূর্ণ, অভিভাবকরা মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দাঁড়ায়, অনেক গরম ছিল কিন্তু ওই সময়, অত্যন্ত গরমের মধ্যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দাঁড়াইছিল শুধুমাত্র তার বাচ্চাটা অডিশন করবে এবং অডিশন থেকে বাংলাদেশ টেলিভিশনে সে পারফর্ম করবে। চিন্তা করতে পারেন এখনও তাদের কি পরিমাণ ইমোশন। আমি এর আগে কিন্তু বাংলাদেশের বেসরকারি বেশ কিছু চ্যানেলে অনেকগুলো রিয়েলিটি শো আমি দেখছি, আমি নিজেও অনেকগুলোতে অংশগ্রহণ করছি, কিন্তু এই লেভেলের উন্মাদন আমি কখনো দেখি নাই। তার মানে মানুষ এখনও দেখতে চায়। এবং এই প্রোগ্রামটা ছিল
বাংলাদেশ ওই যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের হাতে গড়া কিন্তু একটা প্রোগ্রাম নতুন কুড়ি। এই এবং নতুন কুড়িটাও দীর্ঘ 17-18 বছর পরে সম্ভবত বাংলাদেশে আবার শুরু হয়েছে। শুরু হলো, এই যে এখন শেষ হলো আমাদের এই যে নতুন কুড়ির একটা সিজন গেল। এই আসলে- থেকে আমি বুঝতে পারলাম যে বাংলাদেশ টেলিভিশনের প্রতি মানুষের এখনো ইমোশন কাজ করে। জনাব আব্দুল মান্নান রানা, আপনার কাছ থেকে শুনতে চাই, সামনে যেই টেলিভিশনের জন্য আপনি আন্দোলন করেছিলেন সেই টেলিভিশন এখন কোন জায়গায় দাঁড়িয়ে এবং সামনে কোথায় দেখতে চান, আপনার মূল্যায়নটা শুনতে চাই। কোন জায়গায় দাঁড়িয়ে এটা বলার সময় এখনো আসে নাই বলে আমি মনে করি, কারণ এটা স্টেপ বাই স্টেপ আগাচ্ছে। তবে আমার চাওয়া যে চট্টগ্রাম টেলিভিশন কেন্দ্র আগে চট্টগ্রামকে সঠিকভাবে সারা বাংলাদেশে এবং পৃথিবীতে তুলে ধরে, 1 নম্বর চাওয়া। 2 নম্বর চাওয়া হচ্ছে চট্টগ্রাম টেলিভিশন এমন প্রোগ্রাম, এমন বিভিন্ন রকমের অনুষ্ঠান সাজিয়ে অনুষ্ঠান করুক যাতে অন্য টেলিভিশন চট্টগ্রাম টেলিভিশনকে ফলো করে। Exactly. বাংলাদেশের অন্য যা চ্যানেল আছে তার থেকে অনেক বেশি সুবিধা আমাদের স্টেশনে, বিশেষ করে প্রাইভেট যেগুলো টেলিভিশন আছে এগুলো তো খুব ছোটোখাটো জায়গার মধ্যে, একদম ছোটোখাটো জায়গার মধ্যে, কিন্তু সেই তুলনায় চট্টগ্রাম টেলিভিশন কিন্তু কম বড় না, অনেক বড়, বিশাল জায়গা। তবে পরিকল্পনা আছে আসলে অবকাঠামোগত উন্নয়নগুলোকে পারফেক্টলি করা লাগবে, জি। সেগুলো নিয়ে প্ল্যানিং এবং লাগবে, এটা করার এক্সিকিউশন জন্য লাগবে। এটা করার জন্য যান্ত্রিক এবং প্রশাসনিক এবং যারা কাজকর্ম করবে তাদেরও যাতে জীবনযাত্রার মান একটা পর্যায়ে ভালো থাকে। না হলে ভালো যদি খেতে না পায়, ভালো যদি চলতে না পারে, মাথায় ভালো কোনো কিছু আসবে না, স্ক্রিনও সেটা ফুটে উঠবে না। আমি যদি সুখে থাকি আমার সুখের গানগুলো একরকম হবে, আমি যদি দুঃখে থাকি দুঃখের গানগুলো ওই আমার গানের মধ্যে যে যেখানে যে ভালো থেকো, মানে হ্যাঁ। ছেড়ে দিলাম যা হয় আর কি, এরকম। তা আমার ইচ্ছা টেলিভিশন চট্টগ্রাম টেলিভিশন কেন্দ্র এমনভাবে হোক যাতে এই স্ক্রিনটাকে অন্য স্টেশনগুলো ফলো করে। আপনার যে আদর্শ কেন্দ্র হয়ে ওঠার যে আকাঙ্ক্ষা সেটা পূরণ হোক, সেই প্রত্যাশা আজকে এখানে শেষ করতে চাই। কচি ভাই, আপনার কাছ থেকে সর্বশেষ মূল্যায়নটুকু একটু শুনতে চাই, তারপর আমাদের অনুষ্ঠানের সমাপ্তি টানতে চাই। মূল্যায়ন যে আমি মনে করি এই টেলিভিশন আমার দেশপ্রেম, আমার রাষ্ট্র যে রাষ্ট্র ব্যবস্থা, এই রাষ্ট্র ব্যবস্থা আমার সমগ্র সামগ্রিক বাংলাদেশ, আমি মনে করি বাংলাদেশকে নিয়েই আমরা, আমার এই সোনার বাংলায় আমি থেকে নিয়েই আমরা এই সোনার বাংলাকে যাতে এই টেলিভিশন আরও প্রস্ফুটিত করে তুলে, মানুষের মধ্যে সোনার বাংলার যেই দেশপ্রেম, মানুষের প্রতি মানুষের ভ্রাতৃবোধ এবং দেশপ্রেম সৃষ্টি করবে, এই আশাবাদ ব্যক্ত করছি আমি চট্টগ্রাম টেলিভিশনের কাছে। এই আশা ব্যক্তবোধকে আপনাকে ধন্যবাদ জানিয়ে আজকের অসংখ্য ধন্যবাদ জনাব জাহিদুল করিম কোচি। ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রবাদ প্রতিম একজন ব্যক্তিত্ব, সাংস্কৃতিক ব্যক্তিত্ব জনাব আব্দুল মান্নান রানা, এবং আমাদের তরুণদের একটা ক্রেজ যে কমরুদ্দিন আরমান। আপনাদের 3 গুণীজনকে পেয়ে নিঃসন্দেহে চট্টগ্রাম টেলিভিশন, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র আজকে ধন্য হয়েছে। আপনাদেরকে আবারও আমাদের প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা। আপনাকে ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের বর্ষপূর্তির এই আলোচনা অনুষ্ঠানে 3 জন গুণী শিল্পী এবং ব্যক্তিত্বের সঙ্গে তারা যে স্বপ্ন দেখালেন, তারা যে আশাবাদ করলেন একটি আদর্শ কেন্দ্র হওয়া, বাংলাদেশের সংস্কৃতিতে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র অবদান রাখবে, সেই প্রত্যাশা, সেই স্বপ্ন যারা যে দেখলেন একদিন সেই স্বপ্ন বাস্তবায়িত হবে, সেই প্রত্যাশা নিয়ে আজকে বিদায় নিতে চাই। যেতে যেতে যথারীতি বলতে চাই, আমরা চাই একটি বৈষম্যহীন বাংলাদেশ, আমরা চাই দায় এবং দরদের একটি সমাজ। আল্লাহ হাফেজ।